হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 12-এর ভূগোলের যে সিলেবাস, সেই ভূগোলের সিলেবাসের পর্ষদের নিয়ম অনুযায়ী যে ছোট প্রশ্ন হবে, সেই ছোট প্রশ্নের মধ্যে ভারতের কৃষিকাজ বা এগ্রিকালচার অফ ইন্ডিয়া থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো হবে সেগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো, ভারতের কৃষিকাজ থেকে প্রথমে যেগুলো আসছে, যে ভারতের অর্থনীতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভর করে, তার পরিমাণ কত, অর্থাৎ 70% অর্থনীতি কিন্তু কৃষিকাজের উপরে নির্ভরশীল। শস্যাবর্তন পদ্ধতিতে প্রধানত কোনটা হয়? বহুবার শস্য উৎপাদন করা হয়, এটা হবে তোমার সঠিক উত্তর। শস্য সমন্বয় সূত্রটির ধারণা দেন উইভার শস্য সমন্বয় সূত্রের ধারণা দেন। নেক্সট হচ্ছে তোমার, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর স্বামীনাথনকে। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লব হচ্ছে তোমার দুধের উৎপাদন, অর্থাৎ দুগ্ধ উৎপাদনটাকে অত্যধিক হারে, যে দুগ্ধ উৎপাদনের যে হার, সেটাকে ভারতের শ্বেত বিপ্লব বলা হয়। শস্যাবর্তন কৃষির অপর নাম হচ্ছে চক্র কৃষি। নেক্সট হচ্ছে শস্যাবর্তন কৃষির দুটি ভাগ হলো এক ফসলি এবং বহু ফসলি, এই দুটো ভাগে। ভারতের কেরলের চা উৎপাদনকারী জেলা হচ্ছে নীলগিরি। নীলগিরি একটা পার্বত্য অঞ্চল, প্লাস নীলগিরি জেলাও একটা তোমার রয়েছে। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর এম স্বামীনাথন, সবুজ বিপ্লবের জনক। অপারেশন ফ্লাড বলা হয় শ্বেত বিপ্লবকে, অর্থাৎ শ্বেত বিপ্লব যা, অপারেশন ফ্লাডও কিন্তু তাই, অর্থাৎ দুগ্ধ উৎপাদনকে একদিক থেকে অপারেশন ফ্লাড বলছে, অন্যদিকে শ্বেত বিপ্লব বলছে। ভারতের চিংড়ির রাজধানী বলা হয় অন্ধ্রপ্রদেশের নেলোর জেলাকে বলা হচ্ছে চিংড়ি উৎপাদনের তোমার রাজধানী। তারপর দেখো, পাট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করছে তোমার বিহার। পাট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করছে তোমার, এই নাম্বার হয়েছে বিহার। বাজারের দামের উপর নির্ভর করে তুলা এবং পাটের জমির পরিমাণের হ্রাস বৃদ্ধি, মানে দাম যেমন হবে সেই অনুযায়ী কিন্তু এর উৎপাদন এবং জমির পরিমাণ হ্রাস বৃদ্ধি হয়। পাট রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? প্রথম স্থান অধিকার করে। ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদন সবচেয়ে বেশি হয়? উত্তরপ্রদেশ। ইক্ষু বা আখ। ভারতের কোথায় ইক্ষু গবেষণাগারটি অবস্থিত? উত্তরপ্রদেশের দিলখুশাতে অবস্থিত। কর্ণাটকের অন্যতম ইক্ষু উৎপাদক জেলা হচ্ছে বেলারি। নেক্সট যে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো এখানে আছে দেখো, প্রাচ্যের ডান্ডি হলো বাংলাদেশের ড্যাশ নারায়ণগঞ্জ, অর্থাৎ নারায়ণগঞ্জ একসময় তো বাংলাদেশ আমাদের মধ্যে ছিল, তো প্রাচ্যের ডান্ডি বলা হয় তোমার বাংলাদেশের নারায়ণগঞ্জকে। ভারতের দ্বিতীয় ইক্ষু উৎপাদনকারী রাজ্যটি হচ্ছে মহারাষ্ট্র। প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। ইক্ষু উৎপাদনে ভারত পৃথিবীতে ড্যাশ স্থান অধিকার করে? দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতের একটি গুরুত্বপূর্ণ তন্তুজাতীয় ফসল হচ্ছে পাট। পাট হচ্ছে তোমার তন্তুজাতীয় ফসল। নেক্সট হচ্ছে ড্যাশ বীজ আবিষ্কারের মাধ্যমে সমগ্র পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হয়? উচ্চ ফলনশীল, সেটা ধান বীজ হতে পারে, গম বীজ হতে পারে। তো ভারতে কিন্তু সবুজ বিপ্লবটা গম উৎপাদনের মাধ্যমে শুরু হয় পাঞ্জাব থেকে। ভারতের গোলাপি বিপ্লবের জনক হলেন ডক্টর হীরালাল চৌধুরী। মৎস্য উৎপাদনে ভারত পৃথিবীতে ড্যাশ স্থান অধিকার করে? দ্বিতীয় স্থান। প্রথম স্থানে রয়েছে চীন। ইক্ষু ড্যাশ অঞ্চলের অর্থকারী ফসল? ক্রান্তীয় অঞ্চলের অর্থকারী ফসল, যেহেতু অত্যধিক পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয়। স্থির জলাশয় ড্যাশ উৎপাদনের জন্য প্রয়োজন? পাট উৎপাদনের জন্য। পাট উৎপাদনের জন্য তোমার স্থির জলাশয়ের প্রয়োজন হয়। আমাদের গঙ্গার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু পাট চাষটা বেশি হয়, যেমন বিহার, পশ্চিমবঙ্গ, এইগুলো স্থির জলাশয় পাট। এটা হলো। এবার ইক্ষু উৎপাদনের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 100 থেকে 175 সেন্টিমিটার। চা উৎপাদনের জন্য ড্যাশ বৃষ্টিপাতের প্রয়োজন হয়? 150 থেকে 250 সেন্টিমিটার। অত্যধিক পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয়, যার জন্য পার্বত্য অঞ্চলে চা চাষ করা হয় এবং ঢালু জমিরও প্রয়োজন হয়ে থাকে। এরপর দেখো, ড্যাশ স্টক চায়ের প্রচলন বেশি? তিব্বতে স্টক চায়ের প্রচলন বেশি। ভারতের ড্যাশ চায়ের প্রচলন বেশি? কালো চা, আমরা যেটা গুটি চা বলি, সেই কালো চা। ভারতের চা উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? আসাম। আসামে ভারতের প্রথম চা উৎপাদন হয়, ঠিক আছে, এটা প্রথম স্থান অধিকার করে একদিকে যেমন সত্যি, ঠিক একই রকম ভারতের প্রথম চা উৎপাদন শুরু হয় তোমার আসাম থেকে। নেক্সট হচ্ছে, শ্রীলঙ্কায় ড্যাশ অঞ্চলে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়? ক্রান্তীয় অঞ্চলে। এবার দেখো, বাক্যের পুনর্বিন্যাস, বলছে উৎপাদনের পরিমাণ অনুসারে ভারতে ইক্ষু উৎপাদক রাজ্যগুলি হলো, প্রথম হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে তামিলনাড়ু, শেষ হচ্ছে তোমার কর্ণাটক, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। ভারতে ইক্ষু গবেষণাগার অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশের
লখনৌয়ের দিলখুশায় অবস্থিত। ভারতের প্রধান পাট উৎপাদক অঞ্চল হচ্ছে বিহার। বিহারের দারভাঙ্গা, কাটিহার, সহর্ষ, পূর্ণিয়া এই সমস্ত জায়গাতে তোমার পাট চাষ হয়ে থাকে। পাকিস্তানের অধিক থেকে স্বল্প তুলো উৎপাদক অঞ্চলগুলি হলো, প্রথমে আছে লায়ালপুর, তারপর লাহোর, মুলতান, করাচি। এবার দেখো উৎপাদনের ক্রম অনুসারে শ্রীলঙ্কার চা উৎপাদক অঞ্চলগুলি হলো কলম্বো, উভা প্রদেশ, পেডুতালাগালা, অনুরাধাপুর। এটাই হবে উত্তর। নেক্সট হচ্ছে শস্যাবর্তনের প্রকারভেদগুলি হলো এক ফসলি শস্যাবর্তন, বহু ফসলি শস্যাবর্তন। নেক্সট দেখো এখানে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস থাকবে কিছু। তো প্রথমে আছে পোমাম কালচারের মাধ্যমে বিভিন্ন ধরনের ফল চাষ করা হয়। সত্য। পোমা কালচার মানে হচ্ছে ফলের চাষ। বিভিন্ন ধরনের শাকসবজি চাষকে ওলেরিকালচার বলা হয়, এটাও কিন্তু সত্য। অর্থাৎ শাকসবজির চাষকে বলছে ওলেরিকালচার, ফুলের চাষকে বলছে ফ্লোরিকালচার। তারপর দেখো আছে বর্ষার এ এবং বি উভয় সত্য। এবার দেখো বর্ষাকালের শুরুতে খারিফ শস্য চাষ করা হয়, এটা কিন্তু মিথ্যা। বর্ষাকালেই কিন্তু খারিফ শস্য চাষ করা হয়। রবি শস্য শীতকালে আর খারিফ শস্য হচ্ছে তোমার বর্ষাকালে। অর্থাৎ যখন বর্ষা পুরোপুরি নেমে যায়, যখন জমি পুরো জলে ভরে যায়, তারপরেই কিন্তু খারিফ শস্য চাষ করা হয়। কিন্তু এখানে বলেছে বর্ষাকালের শুরুতে, অতএব এটা কিন্তু মিথ্যা। রবি শস্য উৎপাদনের জন্য মূলধনের প্রয়োজন কম হয়, এটাও কিন্তু মিথ্যা। রবি শস্যের জন্য একদিকে যেমন জলসেচের প্রয়োজন হয়, অন্যদিকে তোমার মূলধনেরও যথেষ্ট প্রয়োজন হয়। সবুজ বিপ্লবের ফলাফল সমগ্র ভারত জুড়ে পরিলক্ষিত হয়, এটা কিন্তু সত্য। পুরো ভারত জুড়ে কিন্তু পরিলক্ষিত হয়। তারপর দেখো সবুজ বিপ্লবের ফলে কৃষকদের জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হয়েছে, এটাও কিন্তু সত্য। কেন উৎপাদন বেড়েছে, মানুষের কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা বেড়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এবার দেখো যে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস সমূহ সাগরদ্বীপীয় তুলো নামে পরিচিত, এটাও সত্য। সত্য। তারপর দেখো মাঝারি আঁশযুক্ত কার্পাস সমূহ ভারতীয় তুলো নামে পরিচিত, এটা কিন্তু মিথ্যা। অর্থাৎ শুধুমাত্র এটা হচ্ছে সত্য, অর্থাৎ এইটা হবে তোমার উত্তর। এরপর দেখো এখানে গ্রাফ দেওয়া হয়েছে, এই মাঝখানে কি বসবে, অরেঞ্জ পিকো, পিকো ফ্যানিংস, ব্রোকেন পিকো, পিকো সৌচং, এটা হচ্ছে চায়ের সঙ্গে সম্পর্কিত। চা শস্যটাকে কিন্তু এখানে নির্দেশ করেছে। এরপর দেখো এখানে উচ্চ ফলনশীল বীজ, সুষ্ঠু জলসেচ ব্যবস্থা, উন্নত কীটনাশক, ভূমি সংস্কার, তাহলে এটা কিসের নির্দেশ করে, এটা তোমার সবুজ বিপ্লবের নির্দেশ করে। তাহলে দেখো এখানে যে সবুজ বিপ্লব আছে, এটা হবে উত্তর। এবার দেখো স্তম্ভ অর্থাৎ কে কার জনক, দেখো সবুজ বিপ্লবের জনককে ডক্টর স্বামীনাথন, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর আছে নীল বিপ্লব, ব্লু রিভলিউশন। ব্লু রিভলিউশন হচ্ছে তোমার কোরিয়ান, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে শ্বেত বিপ্লব বা দুধের উৎপাদন যেটা আছে, সেটা হচ্ছে তোমার ডক্টর অরূপ কৃষ্ণান, আর শস্য সমন্বয় যেটা, সেটা জেসি উইভার। নেক্সট দেখো আছে ভারতের চিংড়ির রাজধানী কাকে বলা হয়। ভারতের চিংড়ির রাজধানী বলছে তোমার অন্ধ্রপ্রদেশের নেলোর জেলাকে। 2 নম্বর হচ্ছে কি প্রাচ্যের ডান্ডি বলা হচ্ছে তোমার নারায়ণগঞ্জকে, বাংলাদেশের নারায়ণগঞ্জ। তার ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশে অবস্থিত। ভারতের ইক্ষু উৎপাদনের প্রথমকে লখনৌয়ের, এখানে ইক্ষু উৎপাদন উত্তরপ্রদেশে অবশ্যই, কিন্তু লখনৌয়ের দিলখুশাতে কিন্তু অবস্থিত, উত্তরপ্রদেশের লখনৌয়ের দিলখুশা, আর ইক্ষু উৎপাদনের প্রথম হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, এটাই হবে তোমার উত্তর। এরপর দেখো বিবৃতি এবং কারণ, বলছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে অধিক শস্য সমন্বয় লক্ষ্য করা যায়। কারণ কি, উন্নত জলসেচ পদ্ধতি, মৃত্তিকার বৈচিত্র্য ও জলবায়ুগত বৈচিত্র্যের কারণেই অঞ্চলগুলিতে শস্য সমন্বয় অধিক। এখানে বিবৃতি এ ও কারণ আর উভয় সঠিক, কারণ আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে, এটাই হবে উত্তর। এরপর দেখো দেওয়া আছে চা গাছের চারাকে রক্ষা করার জন্য ছায়া প্রদানকারী বৃক্ষ রোপণ করা হয়। প্রখর সৌরতাপ চা গাছের পক্ষে উপকারী। দেখো এখানে আমি প্রথমে একটা জিনিস বলে রাখি, চা গাছের চারা, তার মানে কিন্তু চা কিন্তু তোমার চারা হয় না, ডাল থেকে চা গাছ হয়, বুঝতে পারছো। চারা মানে প্রথম যে ডালটা দেওয়া হয়েছে সেখান থেকে, চায়ের তো কোনো বীজ হয় না। এখানে চারা অর্থ যদি তোমরা ভাবো যে বীজ থেকে চা হয়, সেটা কিন্তু ভুল। চা কিন্তু ডাল থেকে হয়, অর্থাৎ একটা গাছের ডালকে পুঁতে দিয়ে আবার সেখান থেকে চা গাছটা বের হয়। তো সেই কথাটা এখানে বলা হয়েছে যে চা গাছের চারাকে রক্ষা করার জন্য ছায়া প্রদানকারী বৃক্ষ রোপণ করা হয়, অর্থাৎ এরা কিন্তু ডিরেক্ট সান রেটাকে সহ্য করতে পারে না। প্রখর সৌরতাপ চা গাছের পক্ষে উপকারী, এটা কিন্তু ভুল, অর্থাৎ এটা ঠিক এটা ভুল। দেখো এখানে কি বলছে, উত্তরের জায়গাতে যাই, এখানে দেখো শুধুমাত্র বিবৃতি এটা সঠিক, অর্থাৎ বি যেটা দিয়েছে সেটা কিন্তু ভুল। তারপর দেখো হচ্ছে পাট গাছের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়, প্রয়োজন হয়। ভারতের উর্বর পলিমৃত্তিকা পাট চাষের পক্ষে উপযোগী, দুটোই কিন্তু ঠিক। দেখো বিবৃতি এ ও কারণ আর উভয় সঠিক, কিন্তু কারণ আর
এর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয়। অর্থাৎ দুটোর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নয়, বা ব্যাখ্যা যেটা দেওয়া হয়েছে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়, এটা বলা হয়েছে, কিন্তু দুটোই ঠিক। এবার দেখো, নীল বিপ্লবের ফলে মৎস্যজীবীদের আয় বৃদ্ধি পেয়েছে। কারণ কি? অভ্যন্তরীণ জলাশয়ের সংস্কার এবং বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ ও আহরণের ফলে এই কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো, বিবৃতি এ এবং কারণ আর উভয় সঠিক। কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো, এখানে কেস বেস প্রশ্ন, অর্থাৎ তোমার প্রথমে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার উপরে বেস করে তোমার প্রশ্নটা দেবে। বলছে গোলাপি বিপ্লব যার সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে তোমার চিংড়ি উৎপাদনের সঙ্গে। তারপর ধরো, ইটের আকার তৈরি চাকে বলা হয় স্টক চা। ইটের আকারে তৈরি চাকে, অর্থাৎ যেমন ইট যেমন তোমার আয়তক্ষেত্রাকার হয়, সেই রকমভাবে যখন যে চায়ের বাক্সটা তৈরি করা হবে সেটাকে বলছে তোমার স্টক চা। তাহলে এইটা গেল তোমার আমাদের সাঁতরা পাবলিকেশনের প্রামাণিক মৈত্রর যে বই আছে সেইখানকার এমসিকিউ প্রশ্ন। দেখো, এই বইটা কিন্তু আমি যেটা দেখেছি সহজ সরলের মধ্যে ভালো বই, ঠিক আছে। সহজের মধ্যে এই বইটাতে কিন্তু খুব সুন্দর করে সবই দেওয়া আছে। এরপর দেখো, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার পারুল প্রকাশনী সেমিস্টার 3 ডক্টর অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের যে বই আছে সেইটা থেকে এবারে আলোচনা করব। দেখো, এখানে বলছে সবুজ বিপ্লব বলতে বোঝায় কৃষির উৎপাদন বৃদ্ধিটাকে বলছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের জনককে, এটা তো আমরা পড়লাম, ডক্টর নরম্যান বোরলগ। তারপর দেখো আছে সবুজ বিপ্লবের ত্রুটি হলো এখানে দেশের বিভিন্ন অংশে কৃষি উন্নয়নে বৈষম্য, ভৌমজলের পরিমাণ হ্রাস, মৃত্তিকার স্বাভাবিক উর্বরতা হ্রাস, সবকটাই প্রযোজ্য। দেখো, এগুলো হচ্ছে তোমার সবুজ বিপ্লবের ত্রুটি। এর ফলে কী বলো তো, একদিকে যেমন কৃষকদিকে তোমার ট্রেনিং দেওয়া হয়নি, তাই তারা কিন্তু অপরিকল্পিতভাবে কিন্তু সেই সার বীজ এগুলো কিন্তু ব্যবহার করতে শুরু করেছে। ফলে কিন্তু এই সমস্ত খারাপ দিকগুলো কিন্তু সবুজ বিপ্লবের আমরা দেখতে পাই। সবুজ বিপ্লবের প্রয়োজনীয়তা কি? প্রথমে হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা, বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা কমিয়ে জলসেচের উন্নতি ঘটানো, আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ, এই সবগুলোই কিন্তু তোমার প্রযোজ্য, ঠিক আছে। সবুজ বিপ্লবের ফলে প্রধানত যে খাদ্য ফসল উৎপাদনে সাফল্য আসে সেটা হচ্ছে তোমার গম, অর্থাৎ গমের উৎপাদন বৃদ্ধির মাধ্যমেই কিন্তু পাঞ্জাব থেকে সবুজ বিপ্লবের সূচনা হয়। এবার তার প্রভাবটা ধরো ধান বা আরও যা কিছু আছে শাক সবজি সবের উপরেই পড়ে। উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল তোমার সার, এই কীটনাশক, এগুলো সবই কিন্তু তোমার চলে আসে। কিন্তু প্রথম যেটা শুরু হয় সেটা তোমার এই গম উৎপাদনের মাধ্যমে কিন্তু পাঞ্জাব থেকে সবুজ বিপ্লব সূচনা হয়। সবুজ বিপ্লব তোমার বাস্তুতন্ত্রের ক্ষতি করে, জীব বৈচিত্র্য হ্রাস করে, উভয়ই সঠিক। বাস্তুতন্ত্রের ক্ষতি করে মানে কি? দেখো, যে সমস্ত সার বা যন্ত্র ব্যবহার করা হচ্ছে তার ফলে একদিকে যেমন অনেক কীটনাশক তোমার মানে নষ্ট হয়ে যাচ্ছে, তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে যন্ত্রের ব্যবহারের ফলে ধরো জমির ধারে যে সমস্ত ইঁদুর, কেঁচো, সাপ বসবাস করতো তারা কিন্তু মারা যাচ্ছে। আগে লাঙ্গলের ব্যবহারের ফলে তারা কিন্তু তাদের জীব বৈচিত্র্যটা ঠিক ছিল, কিন্তু এখন কি হচ্ছে, মাটির ভিতরে যদি কোনো কেঁচো থাকছে বা সাপ থাকছে বা শামুক থাকছে, এগুলো থাকছে না, এগুলো সবই কিন্তু ওই ট্রাক্টরের ফলাতে পড়ে কিন্তু মরে যাচ্ছে। এরপর যেটা আছে, শ্বেত বিপ্লবের জনক হলেন তোমার কুরিয়েন। নেক্সট হচ্ছে তোমার দেশব্যাপী দুগ্ধ উৎপাদনে বিপুল বৃদ্ধির লক্ষ্যে এক উল্লেখযোগ্য কর্মসূচি হলো অপারেশন ফ্লাড। তাহলে অপারেশন ফ্লাড, শ্বেত বিপ্লব, দুগ্ধ উৎপাদন তিনটে কিন্তু সম্পর্কিত। দুগ্ধ বিপ্লবে অগ্রণী সংস্থা হচ্ছে আমুল। গুজরাটের আনন্দে এটা শুরু হয়, আমুল। তারপরে ধরো এই যে মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারি, থেকার ডেয়ারি, এগুলো কিন্তু পরবর্তী সময়ে এসেছে, কিন্তু শ্বেত বিপ্লবের সঙ্গে কিন্তু গুজরাটের এই আমুলটাই কিন্তু তোমার গুজরাটের আনন্দের আমুল, এটাই কিন্তু সম্পর্কযুক্ত। ভারতের উল্লেখযোগ্য দুগ্ধ উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, এই সবগুলোই কিন্তু উল্লেখযোগ্য। জলসম্পদ ব্যবহার করে মৎস্য উৎপাদনে বিপুল বৃদ্ধি ঘটানোর কর্মসূচিকে কি বলা হয় গো? নীল বিপ্লব। অর্থাৎ প্রচুর পরিমাণে মৎস্য উৎপাদনের যে রিভলিউশন সেটাকে বলছে তোমার নীল বিপ্লব। NDDB পুরো কথাটি কি? ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। এটা দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। নীল বিপ্লবের লক্ষ্য কী ছিল? তোমার মৎস্যের উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষের এলাকা বাড়ানো, মৎস্যজীবীদের মৎস্য বীজ এবং মিন সরবরাহ করে মৎস্য চাষের উৎসাহ প্রদান করা, এবং সবকটি প্রযোজ্য। এগুলো সবই কিন্তু তোমার প্রযোজ্য। ভারত 14 নম্বর হচ্ছে কি, ভারতের বাগিচা কৃষির সঙ্গে যুক্ত নয় এমন একটি ফসল হচ্ছে তোমার কার্পাস। এটা কিন্তু বাগিচা কৃষির সঙ্গে যুক্ত নয়। নেক্সট দেখো, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অধিক দেখা যায় তোমার নীল বিপ্লবের ফলে, শ্বেত বিপ্লবের ফলে, সবুজ বিপ্লবের ফলে, কোনোটাই কিন্তু নয়। অতএব উত্তর হবে তোমার কোনোটি নয়। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত সেটা হচ্ছে তোমার মাছ চাষের সঙ্গে। তারপর দেখো, ভারতের নীল বিপ্লবের জনককে? হীরালাল চৌধুরী হচ্ছে তোমার নীল বিপ্লবের জনক। কোনটি ভারতের কৃষিভিত্তিক শিল্প নয়? রবার।
রবারটা কিন্তু কৃষিভিত্তিক নয়, এটা বাগিচা ভিত্তিক, ঠিক আছে। তারপর দেখো মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়? শস্যাবর্তন, অর্থাৎ একটা শস্যের পরে আরেকটা শস্য যদি উৎপাদন করা হয় শস্যাবর্তন পদ্ধতিতে, তাহলে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তারপর দেখো শস্য সমন্বয়ের ফলে তোমার কি হয়? ফসলের বৈচিত্র্য বৃদ্ধি পায়, ফসল উৎপাদনের ঝুঁকি হ্রাস পায়, কৃষকের আর্থিক উন্নতি ঘটে, এই সবগুলোই কিন্তু প্রযোজ্য। নেক্সট দেখো ভারতের তুলা উৎপাদনের অগ্রণী রাজ্য কী গো? গুজরাট। হ্যাঁ, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকার উপরে প্রচুর পরিমাণে তুলা কিন্তু গুজরাটে উৎপন্ন হয়। গুজরাট, মহারাষ্ট্র এগুলো। মহারাষ্ট্রের তোমার আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় যার জন্য। এবার দেখো আখ চাষের জন্য প্রয়োজন হয় কি? দোআঁশ প্রকৃতির মৃত্তিকা প্রয়োজন হয়। নেক্সট দেখো আছে বলছে দক্ষিণ ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোয়েম্বাটুরে। চা চাষের জন্য প্রয়োজন হয় এগুলো সবই উষ্ণ আর্দ্র প্রকৃতির জলবায়ু, পার্বত্য ঢালু জমি এবং সুলভ প্রকৃতির শ্রমিক। এবার দেখো ভারতে সবুজ বিপ্লব শুরু হয় কত সালে? 1963 সালে। 1963 সালে ভারতে সবুজ বিপ্লবটা শুরু হয়। সবুজ বিপ্লবের সাফল্যের কারণ কি? উচ্চ ফলনশীল বীজ এবং কীটনাশকের প্রয়োগ। এবার দেখো ভারতের সবুজ বিপ্লবের পথিকৃৎ হলেন ড্যাশ, ডক্টর স্বামীনাথন হলেন পথিকৃৎ। এরপর দেখো ভারতের ড্যাশ রাজ্যে সবুজ বিপ্লবের সাফল্য সব থেকে বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব থেকে শুরু হয় আর সব থেকে বেশি সাফল্য পাঞ্জাবেই লক্ষ্য করা যায়। সবুজ বিপ্লবের ফলে কৃষিযোগ্য জমিগুলির ড্যাশ ঘটেছে, একত্রীকরণ ঘটেছে। নেক্সট দেখো দেশব্যাপী দুগ্ধ উৎপাদনের বিপুল বৃদ্ধিকে কী বলা হয়? শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড, ঠিক আছে। তারপর দেখো বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদক দেশ হচ্ছে ভারত, সব থেকে বেশি ভারতে কিন্তু উৎপন্ন হয়। অপারেশন ফ্লাড 1 শুরু হয় ড্যাশের দশকে, 70-এর দশকে। ড্যাশ ভারত সরকারের একটি মৎস্য উন্নয়ন পর্ষদ, সিফা, CIFA, এটা হবে উত্তর। তারপর দেখো আছে একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয় ড্যাশ, এটা বলছে শস্যের বর্ষ তালিকা, অর্থাৎ যে সারা বছর যে ফসল উৎপাদন করবে সে তার তালিকা। তারপর তাইওয়ানে প্রস্তুত হয় ড্যাশ চা, ওলং চা। তারপরে দেখা আছে ব্যাগাসি হলো ড্যাশের বর্জ্য অংশ, আখের বর্জ্য অংশ। এই ব্যাগাসি তোমার কাগজ প্রস্তুতের ক্ষেত্রে, পেপার প্রস্তুতের ক্ষেত্রে, এই যে তো আমরা যে পেপারে লিখছি এই পেজ প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু এই তোমার ব্যাগাসিটা কাজে লাগে। এভাবে পাট উৎপাদনের ভারতের অগ্রণী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, বিহার সবই হবে, তবে পশ্চিমবঙ্গটাই হচ্ছে ভারতের অগ্রণী। এবার দেখো একই সঙ্গে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় আন্তঃকৃষি। বুঝতে পেরেছো? একই সঙ্গে মানে জমিতে ধরো 10টা আল আছে, সেই 10টা আলে 10 রকম বা 5 রকম তোমার সবজি লাগানো হলো, সেটাকে বলছে। মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কুরিয়েনকে। এরপর দেখো স্তম্ভগুলোকে ম্যাচ করতে হবে। তো প্রথমে যেটা আছে এ দিয়েছে নীল বিপ্লবের জনক। নীল বিপ্লবের জনক হচ্ছে তোমার হীরালাল চৌধুরী। এবার শ্বেত বিপ্লবের জনক, শ্বেত বিপ্লবের জনক হচ্ছে তোমার কুরিসেন, ঠিক আছে। কুরিসেন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? বোরলগকে বলছে সবুজ বিপ্লবের জনক। আর তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে তোমার স্বামীনাথন। এটা হচ্ছে তোমার গোটা বিশ্বের সবুজ বিপ্লবের জনক, যার জন্য এটা একটা ইংরেজি নাম বা ইংরেজদের নাম, ঠিক আছে। আর আমাদের ভারতে হচ্ছে তোমার স্বামীনাথন। নেক্সট দেখো মৎস্য উন্নয়ন পর্ষদের সঙ্গে ভারতের কোন সংস্থাটা যুক্ত? সেটা হচ্ছে তোমার NFDB, এটা যুক্ত। দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার দুগ্ধ উৎপাদন যেটা আছে, দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে অপারেশন ফ্লাড। দুগ্ধ উন্নয়ন পর্ষদ যেটা আছে সেটা হচ্ছে তোমার NDDB। আর কৃষি গবেষণা সংস্থা হচ্ছে তোমার ICAR। এরপর দেখো আছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব কোন জিনিসটাকে বলা হয়? শ্বেত বিপ্লব বলা হয় তোমার দুগ্ধ উৎপাদন বৃদ্ধিকে বলছে শ্বেত বিপ্লব। তারপর দেখো বি নাম্বার কৃষ্ণ বিপ্লব কোনটাকে বলা হয়? অশোধিত তেল, অপরিশোধিত তেল উৎপাদনের আত্মনির্ভরশীলতাটাকে বলছে তোমার ওই কৃষ্ণ বিপ্লব। সবুজ বিপ্লব কোনটাকে বলছে? সবুজ বিপ্লব হচ্ছে তোমার কৃষি উৎপাদন বৃদ্ধি, এটা হচ্ছে তোমার সবুজ বিপ্লব। আর নীল উৎপাদন অ্যাকোয়াকালচার উন্নয়ন। অ্যাকোয়াকালচার মানে তোমার মাছ চাষ বা এরকম জাতীয় জলের সঙ্গে যুক্ত যেটা, সেগুলো সবই। এবার দেখো এখানে সত্য মিথ্যা বলতে হবে। সবুজ বিপ্লবে কৃষি ফসলকে রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়, এটা সত্য। জৈব সার অপেক্ষা রাসায়নিক সারের ব্যবহার জমির স্বাভাবিক উর্বরতা রক্ষার জন্য
অধিক শ্রেয়, এটা কিন্তু মিথ্যা। জৈব সার ব্যবহারটাই কিন্তু শ্রেয়। তারপর দেখো সবুজ বিপ্লবের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সব থেকে বেশি লাভবান হয়েছে, এটা মিথ্যা। সবুজ বিপ্লবের ফলে আঞ্চলিক আর্থিক বৈষম্য হ্রাস পেয়েছে, এটাও মিথ্যা। অপারেশন ফ্লাড কর্মসূচিটি নীল বিপ্লবের অন্তর্ভুক্ত, না না, অপারেশন ফ্লাড কিন্তু তোমার হচ্ছে তোমার সবুজ অপারেশন ফ্লাড কর্মসূচিটি নীল বিপ্লবের সঙ্গে যুক্ত। অপারেশন ফ্লাডটা তোমার ওই শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত, এটা কিন্তু ভুল, অর্থাৎ মিথ্যা। তারপর দেখো মৎস্য শুষ্ককরণ এবং মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন নীল বিপ্লবের লক্ষ্য, হ্যাঁ এটা কিন্তু ঠিক, অর্থাৎ মাছের সঙ্গেই কিন্তু নীল বিপ্লবটা যুক্ত। এরপর দেখো ভারতের সবুজ বিপ্লবের সূচনায় উচ্চ ফলনশীল গমের বীজ প্রথম ব্যবহৃত হয় 1963 সালে, হ্যাঁ সত্য। ভারতের নীল বিপ্লবের সাফল্য সবুজ বিপ্লবের মতো নয়, এটাও কিন্তু সত্য। নীল বিপ্লবের সাফল্যটা সবুজ বিপ্লবের যেমন প্রভাব বিস্তার করেছে সেটা কিন্তু পায়নি। এবার দেখো বলছে খাদ্যদ্রব্য প্যাকেজিং বাজারে প্রেরণ কৃষি অর্থনীতির অন্তর্ভুক্ত, সত্য। ভারতের অর্ধেকের বেশি লোক কৃষি অর্থনীতির সঙ্গে যুক্ত, এটাও সত্য। অর্ধেকের বেশি মানে প্রায় 70%। নিট জমি গণনার সময় একই জমিতে একাধিকবার গণনা করা হয়, মিথ্যা। শস্য সমন্বয় গণনার জন্য সমক বিচ্যুতি নির্ণয় করতে হয়, এটা সত্য। এবার দেখো কেরলের ইদুক্কি জেলা চা বাগিচার জন্য প্রসিদ্ধ, সত্য। আর কেরলে সবুজ চা অধিক উৎপাদিত হয়, এটা কিন্তু মিথ্যা। নেক্সট দেখা বলছে ভারতে দীর্ঘ আঁশযুক্ত তুলো অধিক উৎপাদিত হয়, মিথ্যা। পৃথিবীর অধিকাংশ তুলোর দৈর্ঘ্য 5.5 সেমির অধিক, মিথ্যা। এরপর দেখো আছে বিবৃতি, এখানে তোমার সঠিক কারণটি চিহ্নিত করতে হচ্ছে। ভারতের অর্থনীতিতে কৃষিকাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জনসংখ্যার প্রায় 3/4 অংশ গ্রামে বাস করে এবং মোট জনসংখ্যার প্রায় 2/3 প্রধান জীবিকা কৃষিকার্য। এখানে বিবৃতি এ এবং কারণ আর উভয় ঠিক এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয় না, অর্থাৎ দুটো ব্যাখ্যার মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। এরপর দেখো ক্রপ ক্যালেন্ডার অনুসরণ স্থানীয় কৃষি অর্থনৈতিক কাজকর্ম একটি লাভজনক অবস্থা তৈরি করতে পারে। আর কারণ কি দিয়েছে, ক্রপ ক্যালেন্ডার সারা বছর পরিকল্পনা মাফিক ফসল উৎপাদন সম্ভব করে। এখানে বিবৃতি এ ও কারণ আর উভয় ঠিক এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয়। তাহলে এই হলো তোমার আমাদের পারুল প্রকাশনী। এরপর দেখো আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে তোমার রায়ান মার্টিনের 60-60 যে বইটা আছে, এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে, তোমরা এটা ফলো করতে পারো। তো এখানে কিছু সিলেক্টেড প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো প্রথম যেটা আছে দেখো সেটা হচ্ছে যে নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষভাবে কৃষি নির্ভর। এরপরে দেখো যেটা আছে IFFCO ইফকো, যেটা সারের ব্যাগে, অর্থাৎ আমাদের কৃষির যে সার আছে, সার যেগুলো কেনা হয় তার ব্যাগে কিন্তু লেখা থাকে। তাহলে ইফকোর কথাটির পুরো অর্থ কি, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটিভ লিমিটেড, এটা সারের কোম্পানি আর কি। ভারতের জাতীয় বীজ নীতি গ্রহণ করা হয় 2002 সালে। এরপর দেখো CCIS এর পুরো কথাটা কি, কম্প্রিহেন্সিভ ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। PMFBY এর পুরো কথাটি কি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। WBCIS এর পুরো কথাটি হচ্ছে ওয়েদার বেসড ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। এরপর দেখো NAIS এর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম। NCIP এর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স প্রোগ্রাম। GIC এর পুরো কথাটি হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। NABARD এর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে কত সালে NABARD প্রতিষ্ঠিত হয়, 1982 সালের 12 জুলাই। NABARD গঠনের পিছনে অন্যতম সহায়ক ব্যাংকটি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। NABARD-এর সদর দপ্তর কোথায় অবস্থিত, মুম্বাইয়ে। যে কোনো ব্যাংকের সদর দপ্তর কিন্তু মুম্বাইয়ে আছে। শস্য বর্ষপঞ্জি বা ক্রপ ক্যালেন্ডার এর মূল উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট ফসলের উৎপাদন এবং বাজারজাতকরণের পরিকল্পনা গ্রহণ করা। নেক্সট দেখো আছে বলছে একটি নির্দিষ্ট কৃষি জমিতে নির্দিষ্ট সময় অন্তর একাধিক শস্যের পরপর চাষকে কি বলা হয় গো, শস্যাবর্তন বলা হয়। নেক্সট হচ্ছে দেখো নরফক পদ্ধতি প্রথম বছর কোন শস্যের চাষ হয় গো, গমের চাষ হয়ে থাকে। নেক্সট দেখো এখানে আছে নিম্নলিখিত কোন গবেষণাপত্রে শস্য সমন্বয়ের গাণিতিক মডেলটি প্রকাশিত হয়, ক্রপ কম্বাইনেশন ইন দ্য মিডল ওয়েস্ট, এইখানে তোমার প্রকাশিত হয়। নেক্সট হচ্ছে দেখো মোনোকালচার হলো কি, মোনোকালচার বলছে একটি জমিতে বছরে একটি ফসলের চাষকে বলছে তোমার মোনোকালচার। নেক্সট দেখো এখানে বলছে একটি মূল শস্য চাষে মাঝে আরেকটি অপ্রধান শস্য চাষকে কি বলা হয়, ইন্টারকালচার। নেক্সট দেখো
বলছে যে নিম্নলিখিত কোন অঞ্চলটি তুলা চাষের প্রাধান্যযুক্ত অঞ্চল? ডেকান ট্র্যাপ অঞ্চল। ডেকান ট্র্যাপ অঞ্চলে যেহেতু তোমার রেগুড় মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুড় ব্ল্যাক সয়েল পাওয়া যায়, তাই কিন্তু এই ডেকান ট্র্যাপ অঞ্চলে তোমার তুলো চাষের প্রাধান্য লক্ষ্য করা যায়। নেক্সট দেখো আছে শস্য প্রগাঢ়তার সুবিধাগুলি হলো তোমার জমির প্রকৃতি, জমির উদ্ধার, ভূমি ব্যবহার, এগুলোর সঙ্গে তোমার সম্পর্কিত। ঠিক আছে, তারপরে দেখো আছে এখানে হচ্ছে ভারতের সর্বাধিক শস্য প্রগাঢ়তাযুক্ত রাজ্যটি কি? পাঞ্জাব। সব থেকে বেশি শস্য কিন্তু এখান থেকে উৎপাদিত হয়। নেক্সট দেখো এখানে হচ্ছে সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে, এটা ভারতে। ঠিক আছে, এরপর দেখো আছে সবুজ বিপ্লব পরবর্তী সময়ে নিচের কোন শস্যের উৎপাদন সর্বাধিক হয় গো? গম। হ্যাঁ, গমের উপরেই কিন্তু সবুজ বিপ্লবটা প্রথম অ্যাপ্লাই করা হয়, তারপরে আস্তে আস্তে ধরো বিভিন্ন সবজির উপরে বা তোমার ফসলের উপরে এটা অ্যাপ্লাই করা হয়। এবার দেখো যে পরিবেশের অবনমন রোধ এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ কোন কৃষি বিপ্লবের লক্ষ্য? দ্বিতীয় সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। এরপর দেখো এটা তোমার এইচএসএ এসেছে 19 এবং 22, বলছে জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের প্রধান চেয়ারম্যান কে ছিলেন? কুরিয়েন। ঠিক আছে, নেক্সট দেখো আছে কী উদ্দেশ্যে ভারত শ্বেত বিপ্লব কর্মসূচি গ্রহণ করা হয়? দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিন্তু কর্মসূচিটা গ্রহণ করা হয়। নেক্সট দেখো বলছে নীল বিপ্লবের উদ্দেশ্য কী? নীল বিপ্লব মানে কি বলতো? মাছ চাষ, তাহলে মৎস্য উৎপাদন বৃদ্ধি, এটাই হচ্ছে তোমার নীল বিপ্লব। তারপর দেখো নীল বিপ্লবের জনককে হচ্ছে তোমার অরুণ কৃষ্ণান। অরুণ কৃষ্ণান হচ্ছে এটা ভারতের। ঠিক আছে, ভারতের নীল বিপ্লবের জনক হচ্ছে অরুণ কৃষ্ণান। নেক্সট দেখো যেটা আছে বলছে যে কৌশল্য গঙ্গা নামক মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভুবনেশ্বরে অবস্থিত গবেষণা। এরপর দেখো পাটের বৃদ্ধির জন্য গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়? 150 থেকে 200 সেন্টিমিটার। সব থেকে বেশি বৃষ্টিপাত প্রয়োজন হয় তোমার ওই চা চাষের জন্য। ঠিক আছে, চা চাষের জন্য বৃষ্টিপাতটা বেশি প্রয়োজন হয়। তারপর দেখো ভারতে পাট উৎপাদনে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গ। দেখো এটা কোথাও বিহার আছে, কোথাও পশ্চিমবঙ্গ আছে, তো তোমার পশ্চিমবঙ্গটাই গ্রহণযোগ্য। আমি আগের যে বইয়ে দেখলাম সেখানে তোমার বিহারটা দেওয়া ছিল উত্তর হিসাবে, কিন্তু পশ্চিমবঙ্গটাই কিন্তু প্রথম স্থান অধিকার করে। এরপরে দেখো যেটা আছে সাগরদ্বীপীয় তুলো কোন কার্পাসকে বলা হয়? দীর্ঘ আঁশযুক্ত তুলোকে সাগরদ্বীপীয় তুলো বলা হয়। নিচের কোনটি উচ্চ ফলনশীল তুলোবীজ নয়? দেখো সোনালিকাটা নয়, বাকিগুলো সবই উচ্চ ফলনশীল তুলোবীজ। পূর্ণিয়া, দেবীরাজ, বরলক্ষ্মী এগুলো সবই কিন্তু উচ্চ ফলনশীল। আখের বিজ্ঞানসম্মত নাম কি? হচ্ছে তোমার সেকেরাম অফিসিনেরাম, এটা হচ্ছে তোমার আখের বিজ্ঞানসম্মত নাম। আখ কাটা আখগুলিকে দ্রুত চিনি বা গুড় তৈরির কারখানায় পাঠানোর কারণ কি? আখের রস যাতে শুকিয়ে নষ্ট না হয়, শুকিয়ে গেলে কিন্তু গুড়ের পরিমাণ, চিনির পরিমাণ কিন্তু কমে যাবে। এরপর দেখো চায়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে তোমার ক্যামেলিয়া সাইনেনসিস, চায়ের বিজ্ঞানসম্মত নাম। এরপর নেক্সট দেখো প্রশ্ন কি আছে, চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়। হ্যাঁ, নেক্সট দেখো যেটা আছে ভারতের প্রথম চা উৎপাদনের প্রথম স্থান অধিকারী হচ্ছে তোমার অসম, এবং ভারতের প্রথম চাও উৎপাদন শুরু হয় তোমার আসাম থেকে। নেক্সট দেখো আছে এখানে শূন্যস্থান পূরণ আছে। দেখো এখানে আরেকটা জিনিস বলছে সমগ্র ভারতের 48% চা উৎপাদিত হয় আসামের ব্রহ্মপুত্র উপত্যকায়। তাহলে আসামের প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র, যেটা চীন থেকে অরুণাচল প্রদেশ হয়ে আসামে প্রবেশ করেছে। তো এই ব্রহ্মপুত্র উপত্যকায় কিন্তু সমগ্র ভারতের প্রায় 48% চা কিন্তু উৎপাদিত হয়। এরপর দেখো ড্যাশ হলো একটি বাগিচা ফসল, রবার হচ্ছে তোমার বাগিচা ফসল, চাও হচ্ছে তোমার বাগিচা ফসল, কিন্তু এখানে চাটা যেহেতু নেই, এই যে রবারটা আছে, তাই রবারটাকে তোমার দিতে হবে। ভারতের একটি রবি ফসল হচ্ছে তোমার বোরো ধান। হ্যাঁ, রবি ফসল হচ্ছে তোমার বোরো ধান। এখানে কিন্তু গম নেই, গম হলে কিন্তু গমটাকেও রবি ফসলের মধ্যে দেওয়া যেত। এরপর হলো ড্যাশ হলো জাইদ ফসলের উদাহরণ, আউশ ধান জাইদ ফসলের উদাহরণ। এরপর ভারতের ড্যাশ মাসে আউশ ধান কাটা হয়? জুলাই আগস্ট মাসে কাটা হয়। ভারতের রবি শস্য কাটা হয় ড্যাশ মাসে? ফেব্রুয়ারি মার্চ মাসে। তো তারপর দেখো ভারতের বসন্তকালীন আখ কাটা হয় ড্যাশ মাসে? নভেম্বর জানুয়ারি মাসে কাটা হয়। এরপর দেখো ড্যাশ একটি জাইদ ফসলের উদাহরণ? বাদাম হচ্ছে তোমার জাইদ ফসলের উদাহরণ। নেক্সট দেখো বলছে ড্যাশ হলো গ্রীষ্মকালীন ধান, আউশ হচ্ছে তোমার গ্রীষ্মকালীন ধান। ড্যাশ কৃষি ব্যবস্থার সঙ্গে শস্যাবর্তন ওতপ্রোতভাবে জড়িত? মিশ্র কৃষি ব্যবস্থার সঙ্গে জড়িত। একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয় ড্যাশ, শস্য প্রগাঢ়তা বলা হয়। এরপর দেখো যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় তা হলো তোমার গম। নেক্সট দেখো আছে ভাকরানাঙ্গাল ড্যাশ বাঁধের জল পাঞ্জাব হরিয়ানার কৃষি জমিগুলিতে জলসেচের কাজে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ভাকরানাঙ্গাল পরিকল্পনার জল, ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা
তারই জল কিন্তু পাঞ্জাব হরিয়ানা কৃষি জমিগুলোতে ব্যবহৃত হয়। তারপর দেখো ড্যাশ গবাদি পশুর স্বাস্থ্য সম্পর্কে পর্যবেক্ষণের জন্য একটা অ্যাপ, এটা হচ্ছে স্মার্ট বো অ্যাপটা। এবার দেখো সেন্ট্রাল ইনল্যান্ড ফিশিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তোমার ব্যারাকপুরে কিন্তু অবস্থিত, পশ্চিমবঙ্গের যে ব্যারাকপুর। এবার ক্ষুদ্র আঁশযুক্ত তুলাকে কি বলা হয়? এশীয় কার্পাস বলা হয়। ড্যাশ থেকে ইথানল প্রস্তুত করা হয়, আখের রস থেকে তোমার ইথানল প্রস্তুত করা হয়। এরপর দেখো আছে, বলছে যে চা হলো তোমার ড্যাশ ও ড্যাশ অঞ্চলের গুল্ম জাতীয় চিরহরিত বাগিচা ফসল, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চল এই দুটোতেই কিন্তু তোমার চা চাষটা বেশি হয়ে থাকে। চা পাতায় ভিটামিন ড্যাশ ও ড্যাশ পাওয়া যায়, এ এবং সি পাওয়া যায়। ড্যাশের চা স্বাদ এবং সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত, সেটা হচ্ছে দার্জিলিংয়ের চা। হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় ড্যাশ ও ড্যাশ জেলায়, কাংড়া এবং মান্ডি জেলায়। তাহলে দেখো এতদূর পর্যন্তই আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে ধারণা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।